আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত আমাদের নিয়মিত টক শো সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি মোহসেনা শাওন আছি আপনাদের সাথে। আমরা এই অনুষ্ঠানের সমসাময়িক রাজনৈতিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমরা আজ তেমনই বিষয় নিয়ে আলোচনা করব এবং আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে দুজন অতিথি আছেন। প্রথমে পরিচয় করিয়ে দিতে চাই তাদের সাথে। আমার পাশে আছেন আমিরুল মোমিনিন মানিক, লেখক এবং সাংবাদিক, এবং তার পাশেই রয়েছেন ফয়সাল মাহমুদ, সাবেক প্রেস মিনিস্টার, বাংলাদেশ হাই কমিশন, নয়াদিল্লি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা একদম আলোচনায় চলে যাই। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর গত 2 বছরে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি অনেকবারই কিন্তু আলোচনায় এসেছে। তো আসলে এবারই প্রথম সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে দেশে ফেরার কথা তিনি জানালেন। তো ভারতের দিল্লিতে সংবাদ সম্মেলনের পর তার দেশে ফেরার বিষয়টি নিয়ে নানা আলোচনা হচ্ছে। তিনি আসলে কিভাবে আসবেন, ফিরবেন কিনা, ফিরলে কবে ফিরবেন, আর ফিরলেই বা কি হবে, এই প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরেই আসছে। তো ফয়সাল মাহমুদ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। দেখুন, এই প্রেস কনফারেন্সটা যে হচ্ছে সেটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেশ আগেই জেনেছি, কারণ যে প্রোগ্রামের যে ব্যানারটা ছিল বা যে পোস্টারটা ছিল সেটা বোধহয় সার্কুলেট হয়েছিল অনেক আগে থেকে। সো এটা নিয়ে সভাপতি এক ধরনের আগ্রহ ছিল যেটা আসলে এই প্রোগ্রামটা কিভাবে হবে, কি ফরম্যাটে। কারণ এর আগে আমরা যতবারই দেখেছি যে ধরেন শেখ হাসিনা উনি হচ্ছে অডিও রেকর্ডে কথা বলতো, বাট নট লাইভ কোনো কিছুতে। সেটাকে লাইভ উনি কথা বলবে কিনা, বললে কি সেটা ভিডিও ফরম্যাটে না অডিও ফরম্যাটে, সবই এটা নিয়ে আগ্রহ ছিল। সো পরে এটা জানা গেল যে এটা আসলে অডিও ফরম্যাটে বলবে, এবং সেই নিয়ে বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু এটা নিয়ে দিল্লিকে এই ব্যাপারে আপত্তি জানিয়েছিল। আপনি যদি দেখে থাকবেন যে বাংলাদেশে ইভেন বর্তমানে ইন্ডিয়ান যে হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, উনাকে কিন্তু আমাদের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির সাহেব কিন্তু ডেকে নিয়ে বলেছিল যেন এই জিনিস না করে, বা এক্স্যাক্টলি এটা মানে এটা ছিল একেবারে শেষে বলেছিল। সো তারপরে সেই প্রোগ্রামটা কিন্তু হয়েছিল, এবং আমি সেই প্রোগ্রামটা A to Z আমি পুরো প্রেস কনফারেন্সটা শুনেছিলাম। শেষে প্রথম দিকে অনেকেই কথা বলেছিল, ইনক্লুডিং একেবারে ওখানে লাইভ উপস্থিত ছিল আপনার হচ্ছে ওই ফর্মার এডুকেশন মিনিস্টার নওফেল সাহেব ছিল, তারপর সজীব অজয় জয় এখান থেকে ইউএস থেকে সে যোগ দিয়েছিল, আর তারপরে শেখ হাসিনা উনি এসেছিল। তো ওখানে যেটা মুশকিলটা হচ্ছে, ফরেন করেসপন্ডেন্ট ক্লাবটা যেখানে এই অনুষ্ঠানটা হয়েছিল, সেখানে আমি দিল্লিতে থাকার সুবাদে সেই ক্লাবটা আমার বেশ কয়েকবার যাওয়ার সুযোগ হয়েছে। ওই ক্লাবে ইউজুয়ালি যেটা হয় যে ডিপ্লোম্যাটদেরকে ডাক দেয়, ইভেন অনেক ক্ষেত্রে ফর্মার হেড অফ দ্য গভর্নমেন্টকেও ডাক দিয়েছে, এরকম নজিরও আছে। আমি নিজে বোধহয় ওই ক্লাব প্রেমিসটাতে অ্যাটলিস্ট 7-8 বার গিয়েছি, এবং এরকম 3-4টা প্রোগ্রাম, হাই প্রোফাইল প্রোগ্রাম অ্যাটেন্ড করেছিলাম। সে প্রোগ্রামগুলো লার্জলি প্রফেশনাল। অন্যান্য ফরেন করেসপন্ডেন্ট ক্লাব মানে ফরেন করেসপন্ডেন্ট, দিল্লিতে একটা সাউথ এশিয়ার একটা হাব, তো সবাই যায় এখানে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আমি পরে আমার যেহেতু পুরো জার্নালিস্টদের সাথে এখনো যোগাযোগ আছে, আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এই প্রোগ্রামটায় অনেকগুলো মিস ইনফরমেশন দেওয়া হয়েছে, যে উল্টাপাল্টা নাম্বার, পুলিশ এত মারা গিয়েছে, উমুক তুমুক, তো তোমরা তো এই ধরনের কোশ্চেন করো নাই কেন? তো এই ব্যাপারে তা যাক, ওইটা বড় কথা না। বড় কথা হচ্ছে এখানে শেখ হাসিনা যেটা বলেছিল হচ্ছে, তিনি একটা পার্টিকুলার, আপনি খেয়াল করে দেখবেন অ্যাটলিস্ট 3জন তাকে জিজ্ঞেস করেছিল যে আপনি কবে ফিরছেন, ডেটটা কি। তো এরকম কোনো ডেট দেয়নি, এটাকে এই কোশ্চেনটাকে সে প্রিভ্যারিকেট করেছে। তারপরে এটার পরে এই প্রেস কনফারেন্সটার পরবর্তীতে যেটা হয়েছে, বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি একটা স্টেটমেন্ট ইস্যু করেছে। আমি বলতে পারি যে খুবই অল্প সময় ডিপ্লোম্যাট ছিলাম, বাট এরকম শক্ত ভাষায়, কারণ ডিপ্লোম্যাটিক স্টেটমেন্ট ইউজুয়ালি এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করে না, অনেক বেনাইন ল্যাঙ্গুয়েজ থাকে এখানে কিন্তু তাকে কনভিক্টেড জেনোসাইডার বলা হয়েছে। তারপর যদি খেয়াল করেন, বলা হয়েছে যে অ্যাফ্রন্ট টু বাংলাদেশের সভরেন্টি, তারপর বলা হয়েছে এটা জুলাই রেভলিউশনের উপর একটা ইনসাল্ট, তারপর বলা হয়েছে আরেকটা খুব শক্ত শব্দ যে আমরা ক্লায়েন্ট স্টেট হবো না। আমাদের তার কয়েকদিন আগে কিন্তু ফরেন মিনিস্টার ডক্টর খলিলুর রহমান বলেছিল যে আমরা ক্লায়েন্ট স্টেট হবো না, বোধহয় ওই দিনে বা তার আগের দিনই কোনো কিছু। সো এসেনশিয়ালি এটা কিন্তু খুবই শক্ত একটা মেসেজ ইন্ডিয়াকে, যে দ্যাট উই আর ড্রয়িং আ রেড লাইন অন দ্য স্যান্ড অন শেখ হাসিনা ইস্যু। কারণ এটাকে আসলে আমি এইভাবে রিড করছি যে এটা আসলে ঠিক, অনেকে বলছে যে এটা কি দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কোনো ঝামেলা হয়ে গেল কিনা, যে আমরা এরকম শক্ত মেসেজ দিলাম। আসলে হয়নি, কারণ আপনি রণধীর জয়সালের কালকে দেখেন সে কি বলেছে। সে বলেছে যে আমরা শেখ হাসিনা প্রেস কনফারেন্সে যা বলেছে সেটাকে আমরা ওন করি না। তারা কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু এটাকে ওন করছে না। তার মানে তারা অফিসিয়ালি তাদের এক্সিকিউটিভ ব্রাঞ্চ বলছে আমরা ওন করছি না। তারা বাংলাদেশের এই শক্ত স্টেটমেন্টটাকে তারা কিন্তু হজম করলো, কারণ এইটা বায়োল্যাটারাল রিলেশনশিপের প্রভাব ফেলার, মানে এইটার কারণে যে খুব ঝামেলা হয়ে যাবে তা না, কারণ এটা আমাদের একটা পর্যায়ে, কারণ আমরা একজন কনভিক্টেড ক্রিমিনাল, দো শি ইজ এ ফর্মার প্রাইম মিনিস্টার, বাট শি ইজ এ কনভিক্টেড ক্রিমিনাল নাও। বাংলাদেশ একটা কোর্ট তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। তো এরকম একজন মানুষকে ইন্ডিয়ার ক্যাপিটালের টেরিটরি ইউজ করে রাজনৈতিক বক্তব্য দিতে দেওয়া, যেটা তাদের পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির একটা রেকমেন্ডেশনে কয়েকদিন আগে বলেছিল দিবে না, তারপরে যখন দিল তখন আমাদের সাইড থেকে এই স্টেটমেন্টটা শক্ত হলেও ঠিক আছে, এবং এই শক্ত স্টেটমেন্টটা যে আসলে ঠিক আছে সেটা রণধীর জয়সালের রিপ্লাইতেই কালকে বোঝা গেছে।
তো এখন এর পরবর্তীতে দুই দেশের রিলেশনশিপ কোথায় গিয়ে দাঁড়ায় বা কি হয় সেটা আসলে পরবর্তী জিনিস, বাট আমার কাছে মনে হয় এটাকে যদি স্ট্যান্ড অ্যালোন ইভেন্ট হিসেবে ধরি তাহলে ইন্ডিয়া যেটাকে অ্যালাউ করেছে তার এগেনস্টে বাংলাদেশের যে রেসপন্স এটা প্রপার এবং আমার কাছে মনে হয় প্রপোর্শনেট ছিল। আচ্ছা, আপনি ফরেন করেসপন্ডেন্ট ক্লাবের কথা বলছিলেন যেখানে সংবাদ সম্মেলনটি হয়েছে, তো এই সংবাদ সম্মেলনটি তো আসলে অন্য কোথাও হতে পারতো, এখানেই কেন হলো? এটা একটা আমার একটা ধারণা, কারণ ইন্ডিয়া যেটা হচ্ছে ফ্রিডম অফ এক্সপ্রেশন বা ফ্রিডম অফ প্রেস, কারণ ইন্ডিয়া দ্য লার্জেস্ট, দে বিল দেমসেলফ অ্যাজ দ্য লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড, রাইট? তো তাদের, আমি আবারও বললাম যে সাউথ এশিয়ার যেমন বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ভুটান, যারা সার্কভুক্ত যে কান্ট্রিগুলো, ইভেন ওই সাইডে আফগানিস্তান, এই সাইডে মিয়ানমারও, এই কাভারেজগুলো আসলে দিল্লি থেকে দেয়। আপনি দেখবেন যে কোনো কিছু বড় এজেন্সি যেমন আপনার ধরেন বিগ থ্রি, এএফপি, এপি, রয়টার্স, তাদের কিন্তু মেইন অপারেশনটা ওই দিকে। তারপর ধরেন আপনার যে কোনো ইউ নেম ইট, ফাইন্যান্সিয়াল টাইমস, গার্ডিয়ান, আল জাজিরা, নিউ ইয়র্ক টাইমস, তাদের সবারই কিন্তু হাবটা সাউথ এশিয়া দিল্লিতে। সো দিল্লি ইজ এ ভেরি স্ট্রং হাব, এটা জার্নালিস্ট এখানে আছে। সো এদেরই একটা রিপ্রেজেন্টেশন এই ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে, সুন্দর একটা প্রেমিস ওদের। কি বলে যে সুপ্রিম কোর্টের উল্টা দেখি খুব সুন্দর একটা জায়গা, সামনে লন আছে। তো এই প্রেমিসটাকে ওরা ইউজুয়ালি দেখা যায় কি যে আপনার ধরেন ইউজুয়ালি বাইরের মিডিয়াকে তো অনেক বেশি ঘাটাতে চায় না, যত যে কোনো দেশের সরকারি। সো এই কারণে আমার ধারণা এই পার্টিকুলার ক্লাব প্রেমিসটাকে প্রবাবলি চুজ করার একটা রিজন হচ্ছে যে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন হয়তো এই ক্লাবটাকে ওভাবে ঘাটাবে না, নাম্বার ওয়ান। হয়তো দিল্লি প্রেস ক্লাব যেটা, সেটাতে করতে গেলে আর একটু ওভারসাইট থাকতো গভর্নমেন্টের। আর দুই নম্বরটা রিজন হচ্ছে এই ক্লাবে আসলে এই ধরনের প্রোগ্রাম হয়। আমি বললাম যে আপনার ওরা রেগুলার বেসিসে এরকম কিছু প্রোগ্রাম, এরকম কিছু টকের অ্যারেঞ্জ করে। যেমন বললাম আমি অ্যাটলিস্ট আই অ্যাটেন্ডেড আই থিঙ্ক 3 or 4 প্রোগ্রামস। কোনো দেশের অ্যাম্বাসেডার আসছিল, একবার বোধহয় একটা ভিজিটিং ডিগনিটরি আসছিল। সো এই প্রোগ্রামগুলো ইন্টারেস্টিং হয়, এরকম করেসপন্ডেন্টরা কোশ্চেন করে। আমিরুল মোমিনিন মানিক, আমি আপনার কাছে আসতে চাই। প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার কথা সরকার বলছে, মানে আমি শেখ হাসিনার কথা বলছি। তো প্রত্যর্পণ চুক্তিতে থাকা বিভিন্ন শর্ত ব্যবহার করে তাকে ফেরত দেওয়ার বিষয়টি ভারত যে এড়িয়ে যেতে পারে, এ নিয়ে নানা বিশ্লেষণ কিন্তু দেশি বিদেশি গণমাধ্যমগুলো বলছে। তো এ বিষয়ে আপনার মতামত জানতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে যারা দেখছেন সবার প্রতি শুভেচ্ছা। 5ই আগস্ট 2024-এর গণ অভ্যুত্থানের পর থেকেই দিল্লির শাসকদের আশ্রয়ে আছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন পর্যন্ত দিল্লি পরিষ্কার করেনি যে শেখ হাসিনাকে কোন স্ট্যাটাসে তারা রেখেছে। সেটার ক্ষেত্রে একটা ধোঁয়াশা সবসময় আমরা দেখেছি। সর্বশেষ দেখুন, এই কনফারেন্সে বক্তব্য দেবার আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলল, মানে সংসদীয় কমিটির কাছে একটা জবাব দিল যে ভারতের অভ্যন্তরে থেকে শেখ হাসিনা কোনো রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। কিন্তু এক সপ্তাহের মধ্যেই আমরা কোন চিত্রটি দেখলাম? এটা কি ভারত সরকারের অনুমোদন ছাড়া হয়েছে এরকম একটা কনফারেন্স যেখানে শেখ হাসিনা ভাষণ দিয়েছেন? সুতরাং ডুয়েল পলিসিতে খেলছে দিল্লি, এটা স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। এখন যে বিষয়টি সামনে এসেছে, শেখ হাসিনা ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন যে ডিসেম্বরে তিনি বাংলাদেশে ফিরবেন। ডিসেম্বরে তিনি কিভাবে ফিরবেন? তার হাতে তো কোনো পাসপোর্ট নেই, তাকে ফিরতে হলে পাসপোর্ট পেতে হবে। বাংলাদেশ তো তার পাসপোর্ট বাতিল করেছে, তাহলে উপায় কি? প্রত্যর্পণ যে চুক্তি আছে সেটা অনুযায়ী কেবল পথ খোলা আছে। সেটা হলে দিল্লিকে অবশ্যই ঢাকার সঙ্গে নিবিড়ভাবে আলোচনা করতে হবে যে বাংলাদেশের গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামিকে তারা কিভাবে ফেরত দেবে। এটা কিন্তু দুই দেশের মধ্যে আলোচনার ভিত্তিতে হবে। এর আগেও প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আমরা বাংলাদেশের তরফ থেকে অনুপ চেটিয়াকে ফেরত দিয়েছি, আবার ভারতের তরফ থেকে ক্যাপ্টেন মাজেদকে ফেরত দিয়েছে। তো এটা এখনো সচল রয়েছে। আমরা যদি চেষ্টা করি, এবং বারবার চেষ্টা করা হচ্ছে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে 4 বারেরও বেশি আমার জানা মতে যে অনুরোধ করা হয়েছে যেন শেখ হাসিনাকে ফেরত দেওয়া হয়। পাশাপাশি আরেক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তাকেও ফেরত চাওয়া হয়েছে। তো এইরকম একটা পরিস্থিতির মধ্যে ভারত আসলে কি করবে? বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য অবশ্যই তাদেরকে 24-এর গণ অভ্যুত্থানকে অ্যাড্রেস করতে হবে। এই গণ অভ্যুত্থানকে তারা স্বীকৃতি না দিয়ে যদি বরং নানা ধরনের ন্যারেটিভ প্রচার করতে চায়, তাহলে সম্পর্কের যে শীতলতা সেটা কখনোই উষ্ণতার দিকে যাবে না। সেই জন্যে এমনিতেই ভারতের সঙ্গে আমাদের নানা ধরনের সংকট এবং সমস্যা এখনো জিয়ে আছে। পানির ন্যায্য হিস্যা আমরা পাচ্ছি না, সীমান্তে অবলীলায় হত্যাকাণ্ড চলছে, এরপরে পুশ ইনের ঘটনা ঘটছে প্রতিনিয়ত, বাণিজ্যিক অসমতা আছে। এইরকম একটা
পরিপ্রেক্ষিতে আবার নতুন সংকট তৈরি হয়েছে যে এখানে একটা গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানে গণহত্যা হয়েছে, সেই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড দিল্লিতে বসে আছেন। সুতরাং ভারতকে যদি সম্পর্ক উন্নয়ন ঘটাতে হয় বাংলাদেশের সঙ্গে, তাহলে অবশ্যই খোলা দিলে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। দেখুন, এই কড়া বার্তার পরে ভারত কিন্তু খানিকটা নড়ে চড়ে বসেছে। একটা তথ্য চাউর হয়েছে, এটা হাওয়া থেকে পাওয়া বলুন অথবা বিশ্বস্ত সূত্রগুলো থেকে বলুন, যে শেখ হাসিনাকে এই মুহূর্তে আর দিল্লি রাখতে চাইছে না। তারা 2 বছর রেখেছিল, যেহেতু দীর্ঘদিন ধরে শেখ হাসিনা বিজেপি সরকারের ঘনিষ্ঠ ছিলেন এবং গত 17 বছর ধরেই তার সঙ্গে একটা নিবিড় সম্পর্ক ছিল সেই আন্তরিকতা থেকে। কিন্তু আন্তর্জাতিকভাবে ভারতের পক্ষ থেকে এটা তো ব্যাখ্যা তারা প্রকাশ্যে দিতে পারছে না, ফলে তারা প্রকাশ্যে একটা কিছু বলছে আর গোপনে গোপনে আরেকটা কিছু করছে। এখন যেটা তথ্য আমরা পাচ্ছি যে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠাবার জন্য প্রস্তাব ইতোমধ্যে দেওয়া হয়েছে, যে যেহেতু সজীব ওয়াজেদ জয় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন, সুতরাং মা হিসেবে সন্তানের কাছে যেতে পারেন। আর এর তার জন্য কাছে তো পাসপোর্ট নেই, তিনি কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে পারেন? মার্কিন যুক্তরাষ্ট্রে যাবার জন্য শোনা যাচ্ছে যে ইতোমধ্যে দিল্লি থেকে আমাদের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত সার্জিও গোরের সঙ্গে একটা আলাপ আলোচনা হয়েছে। তাকে অনুরোধ করা হয়েছে যে চিকিৎসা সংক্রান্ত ইস্যুতে হলেও যেন শেখ হাসিনাকে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে দেওয়া হয়, এটা একটা অপশন আছে। এখন ডিসেম্বরে যে শেখ হাসিনা আসবেন, স্বাভাবিকভাবে তো আসতেই পারবেন না, তিনি পাসপোর্ট ছাড়া কি সীমান্তে দাঁড়িয়ে থাকবেন? সীমান্তে ঢুকতে পারবেন না, তো বিমানবন্দর দিয়ে ঢুকতে পারবেন না, স্থলবন্দর দিয়ে ঢুকতে পারবেন না, তাহলে কি হবে? ভারত সরকারকে বাংলাদেশের হাতে তুলে দিতে হবে, সেই বিষয়টি কিন্তু এখনো আলোচনার টেবিলে আসেনি। সুতরাং আগামী দিনে এগুলো বিষয়ের উপরই নির্ভর করছে যে আমাদের সম্পর্ক কতটা উষ্ণতার দিকে যাবে। জি, ফয়সাল মাহমুদ, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে এটা প্রশ্নটা তার উত্তর দিয়ে দিলেন আপনি। রণধীর জয়সওয়ালের কথা ফার্স্টেই বলেছিলেন আপনার আলোচনার শুরুতেই। তো রণধীর জয়সওয়াল বলেছেন যে বেসরকারি সংবাদ মাধ্যমে সংগঠনের ওই আয়োজনে সরকারের কোনো ভূমিকা ছিল না এবং ওই সভার যা হয়েছে তা সরকার সমর্থন করে না। তো সরকার যদি আসলে সমর্থন না করে, তাহলে এই এত বড় পরিসরে বা এইভাবে একটি আয়োজন কি আসলেই কি সম্ভব কিনা, কি মনে হয় আপনার কাছে? দেখুন, একটা জিনিস একটু আমি একটু কনফিউশনে আছি, কারণ আমি যতদূর জানি সম্ভবত আপনি যদি কোনো, যেমন শেখ হাসিনা ওখানে আছে, কি স্ট্যাটাসে আছে এটা কিন্তু পরিষ্কার না, কিন্তু উনি ওখানে জেড ক্যাটাগরি সিকিউরিটি পাচ্ছে, দ্যাট ইজ ফর শিওর। কারণ একবার জেড ক্যাটাগরি মানে ইন্ডিয়ার বোধহয় টপ হচ্ছে এসপিজি, স্পেশাল প্রোটেকশন গ্রুপ, সেটা শুধুমাত্র নরেন্দ্র মোদী পায়। তারপরে হচ্ছে জেড প্লাস ক্যাটাগরি, এটাও আমি নিটিগ্রিটির মধ্যে না যাই। তারপরে থার্ড ক্যাটাগরিটা হচ্ছে জেড, যেটা একটা ভেরি হাই ক্যাটাগরি। আই থিঙ্ক রাহুল গান্ধী উনি জেড ক্যাটাগরিটা পায়, সালমান খান বোধহয় ফর এ সার্টেন পিরিয়ড জেড ক্যাটাগরি স্ট্যাটাস পেতে, কারণ এটা হুমকি ছিল। মানে ওনার স্ট্যাটাসটা খুবই এখানে যথেষ্ট সিকিউরিটিতে তাকে রাখা হয়েছে। এখন উনি যদি হোস্ট কান্ট্রি যদি চায়, প্রবাবলি হোস্ট কান্ট্রি ক্যান ইস্যু ট্রাভেল পেপার্স। যদি ইন্ডিয়া চায়, ইন্ডিয়া সম্ভবত, আমি এই ব্যাপারে আমি একটু, বাট আমি মোটামুটি প্রিটি শিওর যে ইন্ডিয়া চাইলে শেখ হাসিনা একটা ট্রাভেল পেপার ইস্যু করতে পারে, যেটা দিয়ে উনি বর্ডার ক্রস, ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে কোনো দেশে যেতে পারে। বাট আমার মনে হয় না ইন্ডিয়া কোনোদিন তার এই জিনিসটা সে করবে, যে ইন্ডিয়া শেখ হাসিনাকে তার ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে ইস্যু ট্রাভেল পেপারস দিবে, যাতে পাসপোর্ট না ট্রাভেল পেপারস দিবে, যেটা দিয়ে উনি ট্রাভেল করেন। এটা কিছু ঝামেলা আছে, কারণ ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে এটা উনি একজন কনভিক্টেড ক্রিমিনালের এই স্টিগমাটা প্রবাবলি ইন্ডিয়ান গভর্নমেন্ট নিবে না, যদি নিয়ে থাকে আমি খুব অবাক হবো। আর সুতরাং এখানে মেকানিজমটাই আসলে যেটা বলে যে অনুপস্থিত, কারণ উনি তো বর্ডারে কিনে এসে দাঁড়িয়ে থাকতে পারবে না, আর বাংলাদেশি পেপার না পেলে উনি তো এয়ারপোর্ট দিয়ে ঢুকতে পারবে না, বা বোর্ডিংই করতে পারবে না, নাম্বার 1। আচ্ছা, এখন আসি যেটা বললেন যে রণধীর জয়সওয়ালের স্টেটমেন্ট, এটা ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমি এই নুয়েন্সটা আমি বারবার করে বলি, ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট বা ইন্ডিয়ান এক্সিকিউটিভ ব্রাঞ্চ, যেটা গভর্নমেন্ট বলি আমরা, দ্যাট ইজ এ ভেরি শ্রুড ব্রাঞ্চ। কারণ এটা হচ্ছে তারা কোনো বেফাস কথা কম বলে। এটা আমি দিল্লিতে ওই ইভেন ইন্টারিম গভর্নমেন্টের পিরিয়ডে যখন ইন্ডিয়ান হোল এস্টাবলিশমেন্ট, তাদের মিডিয়া সবাই যখন প্রচন্ড হস্টাইল, তখনও কিন্তু ইন্ডিয়ান এস্টাবলিশমেন্টের যে কোনো কিছুতে স্টেটমেন্ট সবকিছু খুব মেজার্ড ছিল বা কম্পোজ ছিল। তারা যেটা বলতে পারতো না, তারা সেটা বলা হতো পলিটিশিয়ানদের দিয়ে। মিডিয়া তাদের যে পেজরেটিভলি বলে যে গদি মিডিয়া সারাক্ষণ বাংলাদেশের পিছিয়ে লেগে আছে, কিন্তু তাদের এক্সিকিউটিভ ব্রাঞ্চ সবসময় মোটামুটি, ধরেন অনেক ঝামেলা হলেও তারা হচ্ছে অনেকটা খুবই কম্পোজ। যেমন কদিন আগে আপনি দেখবেন যে আমাদের উপদেষ্টা জাহিদুর রহমান ভাই, উনি দিল্লি এয়ারপোর্টে ওনার একটা ফিয়াস্কো হয়েছিল, কারণ ওনাকে প্রায় 2 ঘন্টা ওনাকে আটকে রেখে হ্যারাস করছিল। সো উনি ফেরত চলে এসেছিলেন। তারপরে যখন এটা নিয়ে কোশ্চেন করা হলো
ইন্ডিয়ান এস্টাবলিশমেন্টকে, এক্সিকিউটিভ ব্রাঞ্চকে, তারা এমনভাবে জবাব দিল যে এটা তো কোনো ওনার কাগজপত্র আমরা ভেরিফিকেশন করছিলাম, এই জন্য সময় লেগেছে। যাব বাবা, মানে এটা মনে হয় অ্যাজ ইফ কোনো কিছু ঘটেনি। সেরকম ভাবে কিন্তু দেখেন এত বড় ঘটনা ঘটলো, রণধীর জয়সওয়াল কি সিম্পল রিপ্লাই যে আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে আমরা এটাকে এন্ডোর্স করিনি, আমাদের বর্তমান যে বাংলাদেশের যে গভর্নমেন্ট তাদের সাথে আমাদের সবকিছু ডিলিংস বা সবকিছু তাদের আমরা, মানে তারা বোঝালো যে আমাদের এক্সিকিউটিভ ব্রাঞ্চে আমাদের প্রপার সম্পর্ক, এটা একটা প্রাইভেট ইনসিডেন্ট, আমরা সেটা কিছু এন্ডোর্সও করি না, কিছু করিনি। সো এইটা আসলে এক ধরনের চালাকি স্ট্যান্স বলবো, মানে এইটা আপনার এখন ওরা চালা কি করবো, ওরা যদি, আপনি তো ধরতে পারবেন না ওদের, আপনি যদি ওদের যদি সরকার বলে যে আমি তো এটাকে এন্ডোর্স করি না, অন্যরা করে, আপনি কিছু কিন্তু বলতে পারবেন না। সো এটা ইন্ডিয়ানরাই চালাকিটা করে, এটা ওদের প্রবাবলি, এটা তারা ভেরি কেপেবল ইন ডুইং সো। এখন এটা ভালো না মন্দ সেটা তো আমরা এটা আমরা যারা আমাদের এই সাইডে যারা আমরা আছি তারা তো বুঝি এটা যে এক ধরনের চালাকি, এটা তো না বোঝার কিছু নেই। বাট আমি যেটুকু বলতে পারি যে ওদের, আমার ধারণা ওই যে যেটা বললেন ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে প্রোগ্রামটা হয়েছিল, মানে জিনিসটা আসলে বেশ ওয়েল ডিজাইন, ওরাই আয়োজন করেছিল, মানে এই জিনিসটা আসলে ওরাই হয়তো এক ধরনের সাজেশন, আমি এগেইন আমার পক্ষে বলা মুশকিল, আসলে এখন বলতে বাধা নেই, আগে যখন পদে ছিলাম তখন হয়তো বলতে পারতাম না, বাট প্রবাবলি আমার ধারণা ইট ওয়াজ ওয়েল ডিজাইন। আচ্ছা, তো ভারত সরকার কি এই সম্মেলনের জন্য লজিস্টিক সাপোর্ট দিয়েছে কিনা, মানে কি মনে হয়, মানে আপনার কাছে জানতে চাচ্ছি। লজিস্টিক্স সাপোর্ট বলতে, যেহেতু ওই সংস্থা থেকেই, ওই সংগঠন থেকেই করা হয়েছে, তাদের মিলনায়তন ব্যবহার করা হয়েছে, তো এখানের মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে যে অবশ্যই কনসার্ন নেওয়া হয়েছে ভারত সরকারের। এখানে বেসরকারি যত প্রোগ্রামই হোক, সেই প্রোগ্রামের অনুমতি নেবার প্রয়োজন আছে না। বাংলাদেশে যদি ধরুন সেভেন সিস্টার্স এর বিচ্ছিন্নতা নিয়ে কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো অডিটোরিয়ামে বা আমাদের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কোনো অনুষ্ঠান করতে চায়, তার জন্য অনুমতি নিতে হবে না বাংলাদেশ সরকারের? তো দিল্লিতে এইরকম একটা প্রোগ্রাম হয়েছে, তারপর এইরকম একজন ব্যক্তিকে নিয়ে যিনি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হয়েছেন, পুরো কনসার্ন এবং সকল অনুমতি দিল্লির প্রশাসন থেকেই দেওয়া হয়েছে ওই সংগঠনকে। সুতরাং এখানে পরিপূর্ণভাবে তাদের সমর্থন ছিল, যদিও তারা মুখ রক্ষার জন্য বলছে যে আমাদের তার বক্তব্যের উপর কোনো সমর্থন নেই, কিন্তু অনুষ্ঠানটা তো আপনারা করতে দিলেন। দেখুন, এই পৃথিবীতে যারা গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছেন, সাম্প্রতিক সময়ের কথা যদি বলি, সিরিয়ার বাশার আল আসাদ, তিনি পালিয়ে কোথায় গিয়েছেন? রাশিয়াতে যাবার পরে এই ধরনের কোনো কর্মকাণ্ড কি আমরা দেখেছি? অথবা আমরা যদি আরেকটু পেছনে যাই, বেন আলীর কথা বলতে পারি, অথবা মুয়াম্মার গাদ্দাফি তো জনরোষে নিহত হয়েছেন। যাই হোক, এরপর আরো যারা স্বৈরাচার ছিলেন বা যারা ক্ষমতাচ্যুত হয়েছিলেন, তাদের কেউ কিন্তু এইরকম প্রতিবেশী দেশে গিয়ে অন্তর্ঘাতমূলক পদক্ষেপ করেননি। শুধু ব্যতিক্রম হচ্ছে ইরানের রেজা শাহ পাহলভি, তার ছেলে রেজা পাহলভি, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করে মাঝে মধ্যেই হুমকি দেন যে ইরানে আরেকটা বিপ্লব হবে, তার মধ্য দিয়ে রাজতন্ত্র কায়েম হবে। তো এখন ভারতে বসে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী যা করছেন, এটা আসলে দুই দেশের মানুষের জন্য একটা অস্বস্তি তৈরি করেছে। যখন মানে 2025-এর 2024-এর 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পরে শেখ হাসিনা যখন দিল্লিতে আশ্রয় নিলেন, তখন কিন্তু দল মত নির্বিশেষে সবাই এটাকে অ্যালাউ করেছে, মানে বিজেপির পাশাপাশি কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো। কিন্তু এক বছর পেরুতে না পেরুতেই এখন কিন্তু কংগ্রেসের নেতারা বলছেন, এই যে বিজেপি সরকার বাংলা ভাষায় কথা বললেই পুশ ইন করছে সাধারণ মানুষকে বাংলাদেশে, তাহলে কেন শেখ হাসিনাকে পুশ ইন করছে না? কারণ শেখ হাসিনা তো বড় বাংলাদেশি। এই প্রশ্নটা কিন্তু ভারতের অভ্যন্তর থেকেই উঠছে। কিন্তু আবার অন্যদিকে কিন্তু শুভেন্দু বলেছেন শেখ হাসিনাকে মর্যাদার সাথে দেশে পাঠানো হবে, এরকম কথা কিন্তু এটা তিনি ক্ষমতায় আসার আগে বলেছেন। এখন তো ভারতের পশ্চিমবঙ্গের তিনি মুখ্যমন্ত্রী, তাহলে তার নিশ্চয়ই আমাদের এয়ারপোর্টে এসে তাকে দিয়ে যাওয়া উচিত শেখ হাসিনাকে। সেই কাজটি তো করছেন না। এটা কেবল কথার কথা এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ককে খারাপ করার একটা নজির আমরা দেখছি। তো ফলে কি হচ্ছে যে দু দেশের মানুষই অস্বস্তির মধ্যে আছে। শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দিয়ে ভারতের মানুষ কি স্বস্তিবোধ করছে? না, অবশ্যই না। এবং আপনারা দেখেছেন যে এই যে ককরোচ জনতা পার্টি সিজেপির যে আন্দোলন হলো, এখানে কিন্তু এই স্লোগানও উঠেছে যে শেখ হাসিনাকে পৃষ্ঠপোষকতা দেওয়া মোদি, এইরকম সম্বোধন করেও তরুণরা স্লোগান দিয়েছে। তো সুতরাং নরেন্দ্র মোদী সরকারকে অবশ্যই উপলব্ধি করতে হবে যে বাংলাদেশের মানুষের অভিপ্রায়ের বিরুদ্ধে গিয়ে কখনোই সম্পর্ককে উষ্ণতায় নিয়ে যাওয়া যাবে না। আমরা তো কোনো অন্যায্য দাবি করিনি। গত 55 বছরে বাংলাদেশ কি ভারতের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেছে? ভারতের গণতন্ত্র তো 1947-এর স্বাধীনতার পর অব্যাহতভাবে এগিয়ে যাচ্ছে, গণতন্ত্রে কোনো ছেদ পড়েনি। কিন্তু আমাদের 55 বছরে কতবার আমরা হোঁচট খেয়েছি।
মানে বারবার আমাদের গণতন্ত্র হোঁচট খেয়েছে। কেন? এটার পেছনে অনেকেই বলে থাকেন যে এক্সট্রা টেরিটরি কনস্পিরেসি, মানে আমাদেরকে সুস্থির থাকতে দিলে অন্যদের হয়তো গাত্রদাহ হয়, এইরকম আর কি। ভূ রাজনৈতিক পরিস্থিতির ক্ষেত্রেও বাংলাদেশ এমন একটা হাব হয়ে উঠেছে যে সবাই এখানে আধিপত্য করতে চায়, কারণ আমাদের একটা বিস্তৃত বঙ্গোপসাগর আছে। আমাদের বাংলাদেশে ছড়ি ঘোরানো বা আধিপত্য করা মানে বঙ্গোপসাগরে তাদের দখলদারিত্ব কায়েম হওয়া। কিন্তু দিল্লির শাসকদের এটা বোঝা উচিত যে আমরা যদি 500 বছরের ইতিহাস পর্যালোচনা করি, দেখুন কি ইন্টারেস্টিং ইতিহাস। ঈশা খাঁ তিনি 12 ভূঁইয়াদের একজন ছিলেন, এই বাংলার শাসক ছিলেন। ওই সময়ে মোগল সম্রাটরা দিল্লি শাসন করেছেন, কিন্তু যখন তারা বাংলাকে শাসন করতে এলেন তখন কিন্তু এই ঈশা খাঁ সেই মুসলমান মোগল শাসকদের রুখে দাঁড়িয়েছিলেন। সুতরাং এই দক্ষিণ অঞ্চলের মানুষ, বিশেষ করে আমাদের সমুদ্রের তীরবর্তী যে মানুষ, সমুদ্রের তীরবর্তী যে জনপদ, এই জনপদের মানুষ কিন্তু অসীম সাহসী। আমাদের তিতুমির দেখেন, তিতুমির কিন্তু আধিপত্যবাদীদের মোকাবেলা করেছেন কি সামান্য বাঁশ দিয়ে কেল্লা তৈরি করে। পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন যে আমার হাতে যুদ্ধাস্ত্র নেই, গোলাবারুদ নেই, তখন আমি কি করব? যা আছে সেই শাবল, হাতুড়ি, খন্তা, কোদাল নিয়ে প্রতিরোধ গড়ে তুলব। আমরা ফয়সাল মাহমুদ আপনার কাছে জানতে চাই যে দিল্লিতে বসে এমন একটা সংবাদ সম্মেলন, এতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উপর আসলে কোনো প্রভাব পড়বে বলে কি আপনি মনে করেন? হাসিনার আশ্রয় ভারতের জন্য কি মানবিক সিদ্ধান্ত, নাকি এটা একটা কূটনৈতিক বোঝা? মানে কি মনে হয় আপনার কাছে? দুই দেশের সম্পর্কে তো প্রভাব তো পড়েছে, কারণ এরকম শক্ত স্টেটমেন্ট তো বাংলাদেশ স্মরণকালে কখনো দেয়নি। সো এগেইন ডিপ্লোম্যাটিক স্টেটমেন্ট তো খুব ইম্পর্টেন্ট জিনিস। আমাকে খেয়াল আছে যখন এই প্রেস কনফারেন্সটা হলো, আমাকে একজন সাংবাদিক জিজ্ঞেস করলো, দিল্লি থেকে যেহেতু এতদিন ছিলাম, সে জিজ্ঞেস করলো যে এখন বাংলাদেশ গভর্নমেন্ট কি করবে। তখন আমি তাকে আমার সাইড থেকে বলেছিলাম যে বাংলাদেশ গভর্নমেন্ট প্রবাবলি এখন যেটা করতে পারে যে হাই কমিশন থেকে নোট ভার্বাল ইস্যু করবে তাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে, এইটা করবে, এবং বড় জোরের বাইরে হয়তো বাংলাদেশে যে ইন্ডিয়ার যে হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, ওনাকে একটা সামন করে একটা ডিমার্স ধরা দিতে পারে, এইটুকুই। আমি তখন স্টেটমেন্টের কথা বলিনি। রাতে যখন স্টেটমেন্টটা ইস্যু হলো, আমি যখন নিজের চোখে দেখলাম, আমি খুব অবাক হইলাম, কারণ খুবই শক্ত স্টেটমেন্ট। সো এটা বাংলাদেশের সাইড থেকে এটা অনেক বেশি একটা আনটেটাকে আপ করে দেওয়া, কারণ এটা এত কঠিন স্টেটমেন্ট দিয়ে বাংলাদেশ, কিন্তু এগেইন আমি এটাকে রিড করেছি এইভাবে যে এটা ওয়ান অফ ইনসিডেন্ট, কারণ এটা বাংলাদেশ এসেনশিয়ালি ইন্ডিয়াকে একটা মেসেজ দিল যে আমরা শেখ হাসিনা ইস্যুতে উই ড্রিউ আ রেড লাইন, যে তোমরা এখানে তাকে যদি অ্যালাউ করো ফার্দার, তোমরা এটা অলরেডি তোমরা এটাকে অ্যালাউ করে খারাপ কাজ করেছো, তোমরা এটাকে আর অ্যালাউ করো না অন্য ইস্যুতে, কারণ এই ইস্যুতে আমরা নন নেগোশিয়েবল। এটা বোধহয় প্রবাবলি এটা দরকার ছিল। এটা আমার ধারণা। আমি একটা জিনিস ছোট্ট একটা অ্যাড করি, এটা দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরে ছোট্ট একটা ডাইমেনশন আছে। আপনি যদি খেয়াল করেন, এই স্টেটমেন্টটা দেওয়ার পরে বিএনপি গভর্নমেন্টের ওই দিন রাত্রেবেলা তাদের কিন্তু জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে, কারণ অনেকেই বিএনপি গভর্নমেন্টকে ধারণা করতো যে বিএনপি গভর্নমেন্ট ইজ প্রবাবলি ওই যে ইন্ডিয়ার সাথে তাদের কিছুটা আতাত হচ্ছে, আওয়ামী লীগকে ফেরত নিয়ে আসবে, নানান রকম কথা বলতো। সো এরকম একটা স্টেটমেন্ট ইস্যু করার পর বিএনপি গভর্নমেন্ট কিন্তু এখন চট করে যদি তাদের মনের মধ্যে থেকেও থাকে আওয়ামী লীগকে নিয়ে আসবে কোনো না কোনোভাবে, প্রবাবলি উইচ ওয়াজ নট দ্য কেস, তারপরে কিন্তু এখন মানে বাংলাদেশের ডোমেস্টিক অডিয়েন্স এটাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে, কারণ আমার কাছে মনে হয়। আর দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এটা আসলে অনেক সময় দেখেন, আমি ক্যারিয়ার জার্নালিস্ট, আমি অল্প সময়ের জন্য ডিপ্লোম্যাট ছিলাম, বাট আমার কিছু ট্রেনিং হয়েছিল, কিছু জানি। আমার কাছে মনে হয় যে সবসময় ডিপ্লোমেসিতে আসলে এমন না যে আপনি এখানে খুব সবসময় আপনার ল্যাঙ্গুয়েজে নাইসিটি থাকবে, ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজ, ভালো কথা বলবেন। এখানে কিছু কিছু সময় ইউ হ্যাভ টু বি হার্শ, আন্টেটাকে আপ করে দিতে হয়, কারণ আপনি তো কিছু পাচ্ছেন না ওই সাইডে, যে যার সাথে আপনি ডিপ্লোমেসি করছেন তার সাথে ভদ্র থেকেও তো লাভ হচ্ছে না, ভালো কথা বলেও তো লাভ হচ্ছে না, তাহলে আজকে একটু অন্যভাবে উপায় করে দেখি। এবং আমার তো মনে হয় এটা রেজাল্ট দিয়েছে, কারণ কালকে রণজিৎ জয়সওয়ালের যে এই স্টেটমেন্টের এগেনস্টে তার ইন্ডিয়ান গভর্নমেন্টের যে স্ট্যান্স, ইট প্রুভস দ্যাট ইট ওয়ার্কড। আমার কাছে মনে হয় যে এই জন্য একদিক থেকে ভালো। বাট দ্বিপাক্ষিক সম্পর্ক অনেক বড় জিনিস। আমি একটা ছোট্ট জিনিস দিয়ে শেষ করি, সেটা হচ্ছে যে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের সাথে ইন্ডিয়ার তো সম্পর্ক খারাপ ছিল। এটাকে আমরা ডিপ্লোম্যাটিক ভাষায় যদি বলি, এটা ছিল একটা ওয়ার্কিং রিলেশনশিপ, নট এ ওয়ার রিলেশনশিপ। বাট ডেসপাইট এ ওয়ার্কিং রিলেশনশিপ, বাইল্যাটারাল ট্রেড 2025-এর অগাস্টের প্রথম দিকে সম্ভবত একটা সপ্তাহে ওদের বিজনেস স্ট্যান্ডার্ড নিউজ পেপার এসেছিল যে হাইয়েস্ট ইয়ার অন ইয়ার বেসিসে হাইয়েস্ট ছিল। তো সবচেয়ে খারাপ সম্পর্ক ইন্টারিম গভর্নমেন্টের সাথে, কিন্তু ট্রেড কিন্তু ঠিকই রেকর্ড হাইতে পৌঁছেছিল। সো কারণ এখানে আমাদের দুই দেশের আসলে আমরা ওতপ্রোতভাবে জড়িত, রাইট? আমাদের সাবেক চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস একটা কথা বলেছিল যে ইউ ক্যানট ড্র ইন্ডিয়াস ম্যাপ উইদাউট ড্রয়িং বাংলাদেশ, কারণ অটোমেটিক্যালি যদি আঁকেন পুরোটা বাংলাদেশ চলে আসবে। সে এত সম্পর্কযুক্ত একটা কান্ট্রির সাথে আমরা তো একদিনের ঘটনা, শেখ হাসিনা ইস্যু বা যে কোনো একটা ছোট্ট ইস্যু তো আসলে এইভাবে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে বিশাল কোনো কিছু ঘটে যাবে আমি মনে করি না। বাট আমি এখন যেটা মনে করি যে বাংলাদেশের বর্তমান যে পররাষ্ট্রনীতি, স্পেশালি পোস্ট অগাস্ট 5th পিরিয়ডের যে পররাষ্ট্রনীতি, সেখানে একটা মেসেজ ইন্ডিয়ার কাছে স্ট্রং যে আমরা
আমাদের নিজেদের টার্মে আমরা আমাদের ফরেন পলিসি ঠিক করতে চাই, এইটাই আমার কাছে মনে হয়। আমিরুল মোমিনিন মানিক, আপনি যেটি ফয়সাল মাহমুদ বলছিলেন যে শক্ত একটা স্টেটমেন্ট বাংলাদেশ দিয়েছে, তো আজ আমরা দেখেছি যে আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ তিনি কিন্তু ভারতকে উদ্দেশ্য করে বলেছেন যে একদিকে হাসিনাকে আশ্রয় দিয়ে হাসিনা কার্ড খেলবেন, আবার বাংলাদেশের সাথে সুসম্পর্ক চাইবেন। এ ধরনের দ্বিমুখী নীতি চলবে না। হাসিনাকে যে বক্তব্য এবং কার্যক্রমের সুযোগ করে দেওয়া হচ্ছে তা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপন্থী, এমন একটি বক্তব্য তিনি দিয়েছেন। আপনি আসলে কি মনে করেন যে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্যটি দিয়েছেন, এখন সরকার আসলে কি ধরনের পদক্ষেপ নেবে বা কি নিতে পারে, বা তার বক্তব্যকে ঘিরেই বা আপনি কি বলবেন? দেখুন, এখন এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের গতি প্রকৃতি কি হবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে শেখ হাসিনাকে নিয়ে দিল্লি কি সিদ্ধান্ত নেবে তার উপর নির্ভর করছে। তবে আমি মনে করি দুই দেশকে অবশ্যই যৌক্তিক এবং সম্মানজনক পদ্ধতিতে একটা সমঝোতার জায়গায় আসা প্রয়োজন। কারণ আমরা তো আমাদের সীমান্ত বদলাতে পারবো না, প্রতিবেশীকে বদলাতে পারবো না, আমরা তো যুদ্ধও চাই না, আমরা নিজেদের মঙ্গলটা চাই, আমরা নিজেরা অগ্রগতির সঙ্গে এগিয়ে যেতে চাই। সেই জন্যে দেখুন, সুপার পাওয়ার চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, এই দুটো দেশের সঙ্গে আমাদের জন্য ভারসাম্যমূলক সম্পর্ক তৈরি করা যেমন প্রয়োজন, একইভাবে ভারতের সঙ্গে সম্মানের ভিত্তিতে মানে উইন উইন সিচুয়েশনের মধ্য দিয়ে আমরা যদি সম্পর্ক তৈরি করতে পারি তাহলে অনেক উপকৃত হব দুই দেশে। সেই জন্যে বাংলাদেশের মানুষের প্রতি সম্মান জানাতে হবে অবশ্যই দিল্লিকে। দেখুন, কূটনীতিতে পেছনের দরজা দিয়েও অনেক কিছু হয়। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে অনেক কূটনীতিকরা এসেছেন। সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম যে সার্জিও গোর এসে তিনি দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করলেন। সেই বৈঠকে কি হলো কিছুই জানতে পারলাম না। এরপরে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের একটা অর্থনৈতিক চুক্তি হয়েছে, বাণিজ্য চুক্তি। সেই চুক্তি কিন্তু প্রথম দিকে আমরা জানতে পারিনি, পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েবসাইট থেকে আমরা জানতে পেরেছি। সব বিষয়গুলোর ক্ষেত্রে যদি প্রেস মিট করা হতো তাহলে এই সন্দেহ সংশয়গুলো তৈরি হতো না যে আমার সঙ্গে এই মুহূর্তে ভারতের সম্পর্কের মাত্রাটা কি, ব্যাকডোরে কোনো কিছু হচ্ছে কিনা, চক্রান্ত ষড়যন্ত্র। সেইগুলো অবশ্যই বন্ধ হতে পারে যদি আমরা খোলামেলা আলোচনা করি। একটা বাণিজ্য চুক্তি বা এমওইউ হয়ে যাবার পরে মানে আমরা আলোচনা করছি, জনগণ জানতে পারছে না কার জন্য এই চুক্তি হচ্ছে, কার জন্য এমওইউ হচ্ছে। জনগণের জন্য, তাহলে জনগণ কি জানার অধিকার রাখে না? এমনকি সংসদেও আলোচনা হয় না। এটাই অত্যন্ত দুঃখজনক। তৃতীয় বিশ্বের একটা রাষ্ট্রের নতজানু হবার এটা কিন্তু একটা ইন্ডিকেটর যে আমি নতজানু, কারণ আমি বলতে পারছি না। মুখ ফুটে সাহস নিয়ে বলতে হবে। হ্যাঁ, ভারত যদি এগিয়ে আসে, ভারত যদি সংকটগুলো সমাধান করতে চায়, আমরাও এগিয়ে আসব। আমরা আমাদের স্বার্থে চীনের সঙ্গে সম্পর্ক করছি না, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও আমরা সম্পর্ক করব আমাদের প্রয়োজনে। তো সুতরাং একটা ভারসাম্যপূর্ণ কূটনৈতিক পথনকশা যদি আমরা করতে পারি এবং আমাদের নেতৃত্ব যদি সাহসিকতার সঙ্গে সেটা মোকাবেলা করতে পারে এবং সেটা অ্যাড্রেস করে, তাহলে অবশ্যই আমরা এগিয়ে যেতে পারবো। সেক্ষেত্রে ভারতের সঙ্গে বাংলাদেশের এই মুহূর্তে সম্পর্কের একটা স্থবিরতা থাকলেও ভারত যদি উপলব্ধি করে এই জায়গাগুলোতে আমি যদি সংশোধন করি, তাহলে বাংলাদেশের মানুষের মনের মধ্যে সন্দেহ সংশয় দূর হবে। আরেকটা বিষয় দেখুন, চীনের সঙ্গে ভারতের তফাৎ কি? দেখুন, ভারত গত 15 বছর ধরে একটি দল এবং একজন ব্যক্তির সঙ্গে সম্পর্ক করেছে নিবিড়ভাবে, ঘনিষ্ঠতার সঙ্গে। কিন্তু চীনের ক্ষেত্রে, হ্যাঁ সেটাই বলছি, কিন্তু চীন দেখুন এই যে গণ অভ্যুত্থানের পরে তারেক রহমানের সরকারের সঙ্গে তাদের সম্পর্ক যেমন রয়েছে, এনসিপি, জামাত বা গণ অভ্যুত্থানের সব পক্ষের সঙ্গেই কিন্তু তাদের সম্পর্ক আছে, চমৎকার সম্পর্ক। এই সব সম্পর্কের মধ্য দিয়েই কিন্তু জনগণ টু জনগণ, মানে চীনের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের সম্পর্কটা গড়ে উঠবে। এই চিন্তাটাও ভারতকে করতে হবে যে কোনো শাসকই দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকবে না। সুতরাং বাংলাদেশের জনগণ যেন ভারতের শাসকদেরকে আস্থায় নিতে পারে, সেই উদ্যোগটি তাদেরকেই নিতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ ফয়সাল মাহমুদ এবং আমিরুল মোমিনিন মানিক, আপনাদের দুজনকে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, সংলাপ প্রতিদিন অনুষ্ঠানটি আজকে এ পর্যন্তই ছিল। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।